কলকাতা শহর ঘুমোতে চায় না, কিন্তু কিছু রাস্তা ঠিকই নিঃশব্দ হয়ে পড়ে রাত বাড়লে। রাত তখন প্রায় 1টা। সাউথ সিটির পাশে ছোট্ট একটা গলি, অন্ধকার। রাস্তার এক কোণে একটি মাত্র স্ট্রিট লাইট জ্বলছে, আধো আলো আধো ছায়া। মায়া হেঁটে ফিরছিল একা, একটু তাড়াতাড়ি পা ফেলে। ক্যাব মেলেনি, ফোনের ব্যাটারিও শেষ। ওর ভেতরে অজানা একটা অস্থিরতা, যেন কেউ তাকে দেখছে। হঠাৎ, এক্সকিউজ মি, আপনি ঠিক আছেন? একটা নরম ধীর কণ্ঠে ভেসে এলো প্রশ্নটা। মায়া চমকে উঠল। একটা হালকা ধূসর জ্যাকেট পরা লোক দাঁড়িয়ে, মুখে চিন্তিত ভাব, হাতে একটা ছোট্ট কফির কাপ। বুঝতে দেরি হলো না, সে এই পথ ধরে হাঁটছিল। হঠাৎই ওর উপস্থিতি খেয়াল করেছে। আমি ঠিক আছি, কণ্ঠটা সাহসী শোনাতে চেয়েছিল মায়ার, কিন্তু একটা ঝাপসা কাঁপন ধরা পড়ে গেল। মাফ করবেন, আপনার চোখে একটু ক্লান্তি দেখলাম। আমি অদ্রিজ, বেশি বলবো না কিছু। শুধু যদি চান, 1 কাপ গরম কফি আছে আমার কাছে, ভাগ করে দিতে পারি। মায়া কিছু বলতে পারল না। এই ছেলেটা এত অচেনা, অথচ তার চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি, যেন সে ঠিক বোঝে এই শহরে রাতের একাকিত্ব কিভাবে কামড়ায়। সে হাতে কাপটা এগিয়ে দিল। মায়া নিল না, শুধু বলল, তুমি বুঝলে কিভাবে আমি একা? অদ্রিজ হাসল হালকা করে, কারণ আমি নিজেও একা হাঁটছি মিস মায়া। মায়ার চোখ বিস্ময়ে বড় হলো। তুমি আমার নাম জানলে কিভাবে? ওহো, ছেলেটা একটু লজ্জা পেল। আপনার ফোনটা একটু আগে পড়ে গিয়েছিল, আপনি খেয়াল করেননি। আমি তুলে রাখি, তাতে নাম দেখলাম। মায়া ফোনটা হাতে নিয়ে দেখল, হ্যাঁ, সে তো ছিটকে পড়ে গেছিল। অদৃশ্য সত্যি সেটি তুলে রেখে দিয়েছিল সাবধানে। এক অচেনা রাতে অচেনা এক কেয়ারিং মানুষ। মায়া জীবনে বহু সম্পর্ক দেখেছে, কিন্তু এইরকম শান্ত অদ্ভুত পরিচয় তার হয়নি কখনো। সে কফির কাপটা নিল এবার। উষ্ণতা ছড়িয়ে পড়ল আঙ্গুল ছুঁয়ে। তুমি সবসময় এভাবে কফি নিয়ে ঘোরো? না, আজ গরম কফির থেকেও বেশি দরকার ছিল কারো পাশে দাঁড়ানো। ভাগ্য ভালো আপনি পেলেন। ওদের কথার ভিতরে ঢুকে পড়ল এক অচেনা আরাম। এই রাস্তাটা এখনো নিঃশব্দ, কিন্তু বাতি নিচে দাঁড়িয়ে দুজনের নিঃশব্দ কথোপকথনে যেন শহরের রাত একটু হেসে উঠল। মায়া কাপটা হাতে নিয়ে একটু চুমুক দিল। হালকা কফির সুবাস, আর অদ্রিজের চোখ দুটো এক মনে তাকিয়ে আছে তার দিকে। তুমি একা হাঁটছিলে কেন? মায়া চোখ তুলে জিজ্ঞেস করলো। আমি প্রায় হাঁটি। রাতে শহর অনেক বেশি সৎ হয়ে ওঠে জানো। দিনের চেঁচামেচির আড়ালে যা লুকিয়ে থাকে, রাত ঠিক সেই নির্জনতায় খুলে বসে। অদ্রিজের গলাটা শান্ত গভীর। তোমার কণ্ঠটা খুব অচেনা, তবু কেমন যেন চেনা চেনা লাগছে। মায়া নিজের অজান্তেই বলে ফেলল। অদ্রিজ হাসল। সেইটুকুই কি নয় শুরু হওয়ার মতো? মায়া একটু চমকে তাকাল। কোনো পুরুষ এত নির্ভুলভাবে, এত মোলায়েম করে কথাগুলো বলতে পারে সে আজ অবধি দেখেনি। তুমি সবসময় এইভাবে কথা বলো, নাকি এটা রাতের জন্য বিশেষ সংলাপ? সে হেসে বলল, গলায় একটা মিষ্টি খুনসুটি। না, আসলে তুমি কথা বলতে শুরু করলে আমার শব্দগুলো একটু বেশি সাহসী হয়ে ওঠে। অদ্রিজের গলায় ছিল স্পষ্ট আন্তরিকতা। একটু থেমে আবার বলল, তোমার চোখে ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তির পেছনে জমে থাকা অনেক গল্প। আমি ঠিক বলছি? মায়া এক মুহূর্তে থেমে গেল। এই পুরুষটা দেখে ফেলেছে অনেক বেশি কিছু, আর তার কণ্ঠে নেই কোনো অহংকার, নেই কোনো তাড়াহুড়ো। সে ধীরে বলে উঠল, আমি আজ একটা ডিনার পার্টিতে গিয়েছিলাম। অনেক পরিচিত মুখ, কিন্তু কেউ যেন আমার নয়। ফিরতে ফিরতে নিজের খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তখনই তো সবচেয়ে বেশি দরকার হয় কারো, যে বলবে, চলো একটু হাঁটি, তাই না?
অদৃশ তার দিকে তাকিয়েছিল, চোখে নরম অভিব্যক্তি। তুমি কি এমনই কাউকে পাশে থাকতে দিতে পারো? মায়ার কণ্ঠে ছিল নিঃশব্দ জিজ্ঞাসা। আমি শুধু চুপচাপ পাশে হাঁটতে পারি। তুমি যদি চাও তোমার নীরবতা শুনতেও পারি। একটা ঝিরঝির হাওয়া বয়ে গেল রাস্তার ভেতর দিয়ে। স্ট্রিট লাইটের আলো মায়ের গালে পাশে লেগে এক অদ্ভুত কোমল ছায়া ফেলে। অদৃশ তাকিয়েছিল সেই মুখের দিকে, কিন্তু চোখে কোনো লোভ ছিল না, ছিল শুধু মুগ্ধতা। মায়া আস্তে বলল, এই শহরের সব শব্দ থেমে গেছে এখন, শুধু তোমার গলার আওয়াজটা কেমন যেন রয়ে গেছে কানে। অদৃশ কিছু বলল না। তার শুধু মনে হলো যদি এই মুহূর্তটুকু ধরে রাখা যেত, যেন এই রাতটাই শেষ না হতো, যেন হাঁটা চলতেই থাকতো মায়ের পাশে। আর মায়া, সে অনেক দিন পর কারো পাশে দাঁড়িয়ে সত্যি একটা নিরাপদ বোধ করলো। রাত তখন আরো গভীর। শহরের নিস্তব্ধতায় হঠাৎ দেখা দুজন অপরিচিত মানুষ। তারা জানে না এই একটি রাতই হয়তো জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ওরা পাশাপাশি হাঁটছে, পা ফেলার শব্দ ছাড়া চারপাশ একদম চুপ। স্ট্রিট লাইটগুলো দূরে দূরে জ্বলছে। একটার আলো থেকে অন্যটায় যাওয়া যেন কল্পনার ট্যানেলের ভেতর দিয়ে হাঁটা। তোমার বয়স কত? মায়া হঠাৎ জিজ্ঞেস করলো। অদৃশ মুচকি হাসলো। এই প্রশ্নটা আগে করলে তো বলতাম, জানার দরকার কি, কিন্তু তোমার কাছে কিছু লুকোতে ইচ্ছে করছে না। 36। তুমি? 34। আর আমি একা থাকি সাউথ সিটিতে একটা ফ্ল্যাট। পছন্দ করিনি একা থাকা, কিন্তু নিজেকে বোঝাতে শিখে গেছি। কখনো প্রেমে পড়েছিলে? অদৃশের গলায় ছিল কৌতূহলের চেয়ে বেশি কিছু, আগ্রহ, যন্ত্রণার সম্ভাবনা, বোঝার ইচ্ছে। মা একটু হেসে বলল, প্রেম? হ্যাঁ হয়েছিল, কিন্তু সময়টা ঠিক ছিল না, আর মানুষটাও বোধ হয় আমাকে চিনতে পারেনি। আমি তখন ভাবতাম যত বেশি ভালোবাসা দেবে তত বেশি টিকে থাকবে সম্পর্ক। এখন বুঝি ভালোবাসা আর বোঝা দুটো আলাদা জিনিস। অদৃশ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তুমি ঠিক বলেছ। আমি একবার এমন কাউকে পেয়েছিলাম যে আমাকে নিয়ে খুব স্বপ্ন দেখত, কিন্তু আমার বাস্তবটা হয়তো তাকে ক্লান্ত করে ফেলেছিল। আমি বাঁচার মতো একটা সঙ্গী খুঁজছিলাম, আর সে খুঁজছিল একটা গল্প। মায়া থেমে দাঁড়ালো হঠাৎ। রাস্তার পাশে একটা পুরনো গোলাপি রঙের রিক্সা রাখা, ঝাঁপ বন্ধ। চালক হয়তো ঘুমিয়ে পড়েছে কোথাও। তুমি জানো, মায়া ধীরে বলল, এই শহরে হাজারটা মুখ দেখি প্রতিদিন, কিন্তু আজ এই রকম চোখে চোখ পড়ে যাওয়া বহু দিন পর হলো। আর অদ্ভুতভাবে আমি যেন নিজেকে লুকোতে পারছি না তোমার কাছ থেকে। অদৃশ তার দিকে তাকিয়ে বলল, তোমার চোখে একটা নদীর মতো গভীরতা আছে মায়া, আর আমি বোধ হয় এই প্রথম ডুবে যেতে চাই। কোনো ভয় নেই আজ। এক মুহূর্ত নীরবতা। তারপর মায়া ধীরে করে বলল, তুমি যদি চাও আমরা কিছু দূর হাঁটতে পারি একসাথে, কোনো গন্তব্য ছাড়াই, শুধু হেঁটে যেতে যেতে গল্প বলতে পারি। অদৃশ মাথা নাড়ল। আমি তো হাঁটাই শুরু করেছি তোমার সঙ্গে, থামার কথা বলনি এখনো। হাওয়া বইল, সেই হাওয়ায় যেন কিছুটা ঘুম পাড়ানোর স্বপ্ন ছিল। শহরটা ঘুমিয়ে পড়লেও ওদের ভেতরে জন্ম নিচ্ছে এক ধরনের নিঃশব্দ আলো। রাত তখন 1:30 পেরিয়ে গেছে। শহরের বাতিগুলো যেন একে একে নিভে যাচ্ছে। শুধু কিছু স্ট্রিট লাইট আর কিছু গল্প এখনো জ্বলছে চোখে চোখে। মায়া আর অদৃশ পাশাপাশি হাঁটছে, বাড়ির পথ, অথচ কারোরই তাড়া নেই। তুমি জানো মায়া, অদৃশ ধীরে বলল, এই শহরের অনেক পথ আমি হেঁটেছি, কিন্তু আজকের হাঁটা এই 1 ঘন্টা যেন অন্য কোনো শহরের অভিজ্ঞতা। কেন বলো তো? মায়া হালকা হেসে তাকালো। কারণ তুমি পাশে ছিলে, আর তোমার চুপ করে থাকা আমার সবচেয়ে পছন্দ হয়েছে।
সে একটু চোখে চোখ রাখলো। মায়া সেই চোখে তাকিয়ে হেসে ফেলল। আজকাল মানুষ চুপ থাকা বোঝে না, সবাই কিছু না কিছু বলেই যাচ্ছে। তোমার চুপ থাকা একটু অন্যরকম। পাশের গাছগুলো থেকে ঝরে পড়ছে পাতারা, কুয়াশার মতো হালকা বাতাস লাগছে গালে। মায়ার ওড়নাটা একবার হাওয়ায় উড়ে গিয়ে অদ্রিজের হাতে লাগে। সে ধীরে সেটা ধরে তার হাতে ফেরত দিল। আঙুল ছুঁয়ে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলো দুজনে। না কিছু বলল কেউ, না সরালো চোখ। শুধু হালকা একটা হাওয়া যেন বুকের মধ্যে ঢুকে বলল, এইটুকু স্পর্শ ভুলে যেও না। তোমার বাড়ির কাছেই তো? অদ্রিজ জিজ্ঞেস করলো। হ্যাঁ, আর বেশি দূর নয়, কিন্তু ইচ্ছে করছে না বাড়ি ঢুকতে আজ। মায়া তাকিয়ে বলল, আমারও ইচ্ছে করছে না তোমাকে এইখানে রেখে চলে যেতে। মনে হচ্ছে এমন কিছু শুরু হয়ে গেছে যেটা থেমে গেলে ভুল হয়ে যাবে। একটা সিগনালে দুজন থেমে দাঁড়ালো। চারিদিক নিঃশব্দ, শুধু লাল আলো জ্বলছে আর রাস্তার ওপারে মায়ার বিল্ডিং দেখা যাচ্ছে। আচ্ছা, তুমি কি চাও? আবার দেখা হোক? মায়ার গলা নরম, একটু ঘাসের গন্ধের মতো কোমল। আমি তো এই মুহূর্ত থেকেই পরের দেখার অপেক্ষায় আছি, অদ্রিজ বলল। ঠিক আছে, তাহলে একটা চুক্তি করি। মায়া আস্তে হাসলো। আগামী শুক্রবার রাত ঠিক 11টায় আমরা আবার এই গলিটার মোড়ে হাঁটতে শুরু করব। যদি দেখা হয় তাহলে জানবো এই রাতটা কেবল একটা কাকতালীয় ছিল না। আর যদি না হয়? অদ্রিজ ধীরে জিজ্ঞেস করলো। মায়া একটু থেমে বলল, তাহলে ধরে নেব এই রাতটায় আমাদের একমাত্র অধ্যায় ছিল। কিন্তু বিশ্বাস করো, আমি চাই এই অধ্যায় না হয়ে একটা গল্প হোক। ওরা একসাথে দাঁড়িয়ে রইল আরও এক মুহূর্ত। তারপর মায়া সিঁড়ি বেয়ে উঠে গেল ধীরে ধীরে। অদ্রিজ দাঁড়িয়ে তাকিয়ে রইল নিচ থেকে। তাদের মাঝখানে শুধু একটা বাতি, আর বাতির নিচে সেই চোখে চোখ পড়া শেষ দৃশ্যটা, যা কোনো প্রেমের শুরু হতেই পারে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্প? তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর আজকের গল্পের নাম ছিল নিভে যাওয়া বাতির নিচে হঠাৎ দেখা। তো যাই হোক, টাটা বাই বাই, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো।